দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। ধর্মতলায় মমতার ধর্ণা, বেঁচে থাকলে বিজেপিকে সরানোর হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। বুধবার থেকে মহিলাদের অ্যাকাউন্টে করকরে ৩,০০০ টাকা। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় আপডেট শুভেন্দুর। তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে সংঘর্ষে আইএসএফ ও বিজেপি। বোমাবাজিতে উত্তপ্ত ভাঙড়। শুনলাম 3টে এমপি আর 6 জন এমএলএ গেছে। ওয়াই চ্যানেলে মমতার ধর্ণা নিয়ে তীব্র কটাক্ষ শুভেন্দুর। লাখ লাখ টাকা সুরেন্দ্রনাথ কলেজে, শেষে খেলো কিনা উইয়ে। আমি লড়বো, না হলে মরবো। ভোট পরবর্তী হামলার প্রতিবাদে ধর্মতলায় জনসমাবেশ মমতার। নদিয়ার একটি ব্লকে 173 লক্ষ্মী ছেলে। ভোটের 2 মাস আগে থেকে মহিলাদের প্রকল্পে টাকা পাচ্ছিলেন ওই পুরুষেরা। সোনারপুরে অভিষেকের উপর হামলা, কর্মের ফল বলে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপি বিধায়ক রত্নার। খালি পেটে রাজনীতি নয়, লুচির স্মৃতি ফিরল কুণাল তাপসের আড্ডায়। রক্তাক্ত ইউক্রেন, 600 ড্রোন নিয়ে কিয়েভ সহ একাধিক শহরে হামলার রাশিয়ার, মৃত অন্তত 13। ঘণ্টায় 60 কিলোমিটার বেগে ঝড়ের তাণ্ডব, দক্ষিণবঙ্গের 7 জেলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ধর্মতলায় মমতার ধর্ণা, বেঁচে থাকলে বিজেপিকে সরানোর হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে এদিন ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণায় বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভার অনুমতি মিললেও মঞ্চ বাঁধার সুযোগ না পাওয়ায় মঞ্চ ছাড়াই তিনি কর্মসূচি পালন করেন। সেখানে বসেই তৃণমূল নেত্রী বিজেপির বিরুদ্ধে চিরাচরিত ভঙ্গিতে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন, পুলিশ দিয়ে বিধায়ক ও কর্মীদের ভয় দেখানো হচ্ছে। কর্মী সমর্থকদের সামনে মমতা বলেন, আমাদের বিধায়ক কাউন্সিলরদের ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিধায়কদের পুলিশকে দিয়ে ভয় দেখানো হচ্ছে, আপনারা ভয় পাবেন না। একই সঙ্গে দৃঢ় কণ্ঠে মমতা বলেন, আমাকে আটকাতে পারবেন না। 177টি আসনে ভোট লুট হয়েছে। মমতা আরো বলেন, অত্যাচার যারা করছেন, যতক্ষণ না গণতান্ত্রিকভাবে এর মোকাবিলা করতে পারছি ততক্ষণ লড়াই করে যাব। যদি বেঁচে থাকি বিজেপিকে সরাবই। ধর্ণাস্থল নিয়ে রাজ্য প্রশাসনের টানাপোড়েনের তীব্র সমালোচনা করেন মমতা। বারবার জানানো সত্ত্বেও ওয়াই চ্যানেলের শেষ মুহূর্তে অনুমতি আসে, সাথে সেনা ও সাউন্ড ব্যবহারের শর্ত জুড়ে দেওয়া হয়। এটিকে নির্দিষ্ট দলের বিরুদ্ধে শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা উল্লেখ করে তিনি অন্য দলকে অনুমতি দেয় কিনা তা দেখতে চান। রেগে মমতা বলেন, আমি লোক দেখিয়ে প্রোগ্রাম করি না। অনুমতি না পেলে যে কোনো জায়গায় বসে পড়বো, আপনারা বুঝতেও পারবেন না। বুধবার থেকেই মহিলাদের অ্যাকাউন্টে করকরে ৩,০০০ টাকা। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় আপডেট শুভেন্দুর। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আগামীকাল থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা পড়বে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ঘোষণার পর প্রকল্পটি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বুধবার থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা বিলি করা হবে। তারকেশ্বরের মন্দিরে পুজো দিয়ে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেছেন, যত দ্রুত ফর্ম ফিল আপ করা হবে তত দ্রুত এই প্রকল্পের সুবিধে সাধারণ মহিলারা পেতে শুরু করবেন। তারকেশ্বর মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, কাল থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। যারা ফর্ম পূরণ করেছেন তারাই টাকা পাবেন। শুভেন্দু অধিকারী আরো বলেন, কোনো ঘুষপেটিয়াকে টাকা দেওয়া হবে না। তিনি আরো বলেন, আমি যা বলি ভেবেচিন্তেই বলি। তারকেশ্বরে দাঁড়িয়ে আরো একবার অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাজ্যের মহিলাদের আশ্বস্ত করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আরো বলেন, যত দ্রুত ফর্ম ফিল আপ হবে তত দ্রুতই চালু হবে অন্নপূর্ণা ভান্ডার। আর যারা অন্নপূর্ণার ফর্ম এখনো পূরণ করেননি তারাও বঞ্চিত হবেন না। তাদের অ্যাকাউন্টেও আগের মতো লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে। ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রচুর ভুয়ো উপভোক্তার তথ্য সামনে এসেছে, যাদের অধিকাংশই পুরুষ। মুখ্যমন্ত্রীর দাবি, এসআইআর এর নাম বাদ যাওয়া এবং এই রাবিকুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ভুয়া লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলেছে। 30 লক্ষ গুণিতক 1,000 টাকা করে যদি হিসাব করেন, জনগণের কত হাজার কোটি টাকা এরা লুট করেছে। এই লুটের আটের পার্ট এটা তার প্রমাণ। আমরা এদের একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাক ডাউন করব আইনের মাধ্যমে। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর বিপুল সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে 3,000 টাকা। অফলাইনের সঙ্গে এদিন থেকেই অনলাইনেও পূরণ করা যাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম। তারপরই পুরোদমে চালু হবে বিজেপির অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে সংঘর্ষে আইএসএফ ও বিজেপি। বোমাবাজিতে উত্তপ্ত ভাঙড়। পঞ্চায়েত বোর্ড দখলকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়। বিজেপি এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষ হয়, এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। আবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে উত্তেজনা। বোদরা গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে মারামারি থেকে বোমাবাজিতে উত্তপ্ত এলাকা। 28 সদস্যের এই পঞ্চায়েত এতদিন তৃণমূলের দখলে ছিল, কিন্তু রাজ্যে সরকার পরিবর্তন হতেই অনাস্থা প্রস্তাব এনে বোর্ড দখলের দাবি তোলে আইএসএফ। ওই দলের নেতা শাহা উদ্দিন সিরাজের দাবি, 21 জন পঞ্চায়েত সদস্য তাদের পক্ষে
সমর্থন জানিয়েছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার বোর্ড গঠন করতে মিছিল করে অফিসে যাচ্ছিল আইএসএফ, তখনই বোমা ছোড়ে বিজেপির লোকজন। পাল্টা বিজেপির অভিযোগ, তাদের বেশ কয়েকজন কর্মীকে মারধর করা হয়েছে। টোটো, বাইক থেকে 4 চাকা গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছিল। দুই পক্ষের অশান্তির মাঝে গিয়ে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ বাহিনী। কিছুক্ষণ পরে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। এখনও ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে টহলদারি চলছে এবং পরিস্থিতির উপর নজর রাখছেন পুলিশ আধিকারিকরা। শুনলাম 3টে এমপি আর 6 জন এমএলএ গেছে। ওয়াই চ্যানেলে মমতার ধর্ণা নিয়ে তীব্র কটাক্ষ শুভেন্দুর। মুখ্যমন্ত্রী হওয়ার পরে আজ মঙ্গলবার তারকেশ্বরের মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী। এদিন পুজো দেওয়ার পরে মন্দির সংলগ্ন একটি অতিথি নিবাসে হুগলির বিজেপি বিধায়ক এবং স্থানীয় প্রশাসনিক প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় বৈঠকও করেন তিনি। তারপর সেখানেই করেন সাংবাদিক বৈঠক শেষে তারকেশ্বর মন্দিরের উন্নয়নকল্পে পদক্ষেপ করার পরিকল্পনা উল্লেখ করেন তিনি। তবে এদিনের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা প্রসঙ্গে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, প্রাক্তন মন্ত্রীর এত দুরবস্থা জানতাম না। এক ঝুড়ি লোক আর 200টা সাংবাদিক না থাকলে করুণ অবস্থা হয়ে যেত। শুনলাম 3টে এমপি আর 6 জন এমএলএ গেছে ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এদিন নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে শোনা যায়। শুভেন্দুকে বলেন, উনি তো অসুস্থ শুনেছিলাম, অসুস্থ হলে ফোন করা যায় নাকি? স্যালাইন ট্যালাইন কি সব চলছে? গত শনিবার সোনারপুরে মৃত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে উদ্দেশ্য করে ঢিল, জুতো, এমনকি ডিমও ছোড়া হয়। ভেঙে যায় চশমার কাজ। সোনারপুর থেকে ফিরে সরকারের একটি বেসরকারি হাসপাতালে পৌঁছন তিনি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যান, তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা করছে না এই অভিযোগ তুলে ফের অভিষেককে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃণমূল সাংসদকে। তারপর সেখান থেকে তিনি ফিরে যান বাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বাড়িতেই তার চিকিৎসা হবে, যদিও গত কয়েকদিনে কার্যত কোনো বিধায়ককে অভিষেকের সঙ্গে দেখা করতে যেতে দেখা যায়নি। দলীয় কর্মীদের উপর আক্রমণ হওয়ার অভিযোগে মঙ্গলবার ওয়াই চ্যানেলে সমাবেশ ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে মাত্র 5 জন সাংসদ এবং জনা 10 বিধায়কদের দেখা গিয়েছিল। এদিন তারকেশ্বরে সেই প্রসঙ্গে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। লাখ লাখ টাকা সুরেন্দ্রনাথ কলেজে, শেষে খেলো কিনা উয়ে। বছর 4 আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। এবার আবার রাজ্যে পালাবদলের পর তৃণমূল নেতার পাটক্ষেত থেকে উদ্ধার হয়েছে বস্তা বস্তা ভর্তি টাকা। এবার টাকার পাহাড় কলেজের ইউনিয়ন রুমে। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে পাওয়া গেল লক্ষ লক্ষ উই ধরা টাকা। কলেজের ইউনিয়ন রুম থেকে 2 ব্যাগ ভর্তি উইয়ে খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে। তৃণমূলকে নিশানা করে কলেজের তৃণমূল ছাত্র নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। জানা গিয়েছে, মশার লার্ভা যাতে না হয় সেজন্য মঙ্গলবার কলকাতা পৌর নিগমের তরফে আধিকারিকরা এসে সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের তালা ভাঙতে বলেন। সাফাই কর্মচারীরা অধ্যাপকদের অনুমতি নিয়ে তালা ভাঙেন। তারপর আলমারি থেকে 2 ব্যাগ ভর্তি টাকা পাওয়া যায়। প্রশ্ন উঠছে, শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা এলো কোথা থেকে? অনেকে বলছেন 2 ব্যাগ মিলিয়ে 50 থেকে 60 লক্ষ টাকা রয়েছে। খবর পেয়ে আসে মুচিপাড়া থানার পুলিশ। অভিযোগ, দেবাশিস বন্দ্যোপাধ্যায় নামে এক তৃণমূল নেতা এক ইউনিয়ন রুম কন্ট্রোল করতেন। বরাহনগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, আর কি দেখতে হবে এই জীবনে সেটাই ভাবছি। আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ঘরে টাকার পাহাড়, তৃণমূল নেতার পাট খেতে টাকা। এবার ইউনিয়ন রুমে আলমারির ভেতর লাখ লাখ টাকা, সেটা উইয়ে খেয়েছে। কত টাকা থাকলে এ টাকা উইয়ে খায়? এর আগে আমি দেখেছিলাম এই কলেজের ফাংশন ফান্ডে এখনও 1.5 কোটি টাকার বেশি রয়েছে। এই টাকা জনতার টাকা, ছেলেদের ভর্তির টাকা। টাকা নিয়ে যেমন চাকরি হয়েছে, তেমনি এইসব কলেজে কোটি টাকার বিনিময়ে ভর্তি হয়েছে। এতে মাথা থেকে পা পর্যন্ত জড়িত। পুলিশ কোনোদিন এদেরকে সাগ্র স্পর্শ করেনি। তাই বলছি, এদের দ্রুত গ্রেফতার করা হোক। তৃণমূলকে কটাক্ষ করেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তিনি বলেন, এরা কত বড় চোর যে লক্ষ লক্ষ টাকা উই পোকা খায়? তাহলে এরা কত হাজার কোটি টাকা চুরি করেছে? আমি লড়বো, না হলে মরবো। ভোট পরবর্তী হামলার প্রতিবাদে ধর্মতলায় জনসমাবেশ মমতার। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এসপ্ল্যানেডে দলের কর্মী ও শীর্ষ নেতাদের উপর হামলার প্রতিবাদে একটি ধর্ণা কর্মসূচির আয়োজন করেন। আক্রান্তদের মধ্যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আছেন। ধর্ণাস্থল থেকে মমতা বলেন, আমি লড়বো অথবা মরবো। তিনি অভিযোগ করেন, পুলিশ মঞ্চ তৈরি ও মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দেয়নি। এছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্য পুলিশ টিএমসি নেতাদের ভয় দেখাচ্ছে এবং মিথ্যা মামলায় গ্রেপ্তার করছে। তিনি বলেন, পুলিশ আমাদের নেতাদের হুমকি দিচ্ছে। চন্দননগরের পুলিশ কমিশনার আমাদের এক নেতাকে ফোন করে পদত্যাগ করতে বলেছেন, নইলে তাকে গ্রেপ্তার করা হবে। আমাদের নেতাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে রানী রাসমণি এভিনিউতে ধর্নার অনুমতি চেয়েছিলেন, তবে পুলিশ সেখানে অনুমতি না দিয়ে এসপ্ল্যানেডের ওয়াই চ্যানেলে এলাকায় কর্মসূচি করার প্রস্তাব দেয় বলে খবর। ধর্ণামঞ্চে বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতির ছবি প্রকাশ করে তৃণমূল জানায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের ভালোবাসা ও সমর্থন স্বতঃস্ফূর্ত এবং অতুলনীয়। দলের তরফে বলা হয়, ভিড়ই সব বলে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের ভালোবাসা স্বাভাবিক, আন্তরিক এবং তুলনাহীন। কোনো প্রচার বা প্রোপাগান্ডা নিয়ে এমন সম্পর্ক তৈরি করা যায় না।
এটি বহু বছরের বিশ্বাস, সহমর্মিতা এবং বাংলার প্রতি অটল প্রতিশ্রুতির ফল। ধর্নায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতারা। এই প্রতিবাদ কর্মসূচির মূল কারণ ছিল গত সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা। 30শে মে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় আহত পরিবারদের সাথে দেখা করতে যান। সেখানে গিয়ে জনরোষের মুখে পড়েন, তার উপর ইট, ডিম ছোড়া হয়, জামা ছিঁড়ে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের তৎপরতায় তাকে উদ্ধার করে নিয়ে আসে। তার ঠিক একদিন পরেই 31শে মে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলির একটি থানার সামনে বিক্ষোভকারীদের দ্বারা আক্রান্ত হন। এই ঘটনায় তার মাথায় আঘাত লাগে বলে জানা গিয়েছে। নদিয়ার একটি ব্লকে 173 লক্ষ্মী ছেলে। ভোটের 2 মাস আগে থেকে মহিলাদের প্রকল্পের টাকা পাচ্ছিলেন এই পুরুষেরা। সরকারি স্তরে জালিয়াতির অভিযোগে ভোলা শীল নামে বিডিও অফিসের এক কর্মীকে শোকজ করা হয়েছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, মুর্শিদাবাদের জঙ্গিপুরেই 3000 এমন কেস পাওয়া যাবে যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক আদতে পুরুষ। তিনি জেলায় জেলায় ভুয়ো উপভোক্তাদের খুঁজে বার করাতে তদন্তের গতি বাড়াতে নির্দেশ দিয়েছেন পুলিশকে। মঙ্গলবার পর্যন্ত নদিয়া জেলায় একটি ব্লকেই পাওয়া গেল 173 লক্ষ্মী ছেলেকে, যারা পুরুষ হয়েও মহিলাদের জন্য চালু করা পূর্বতন তৃণমূল সরকারের প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন। নদিয়া জেলা প্রশাসন সূত্রে খবর, কৃষ্ণনগর 2 ব্লকে অন্তত 173 জন লক্ষ্মী ছেলের হদিশ পাওয়া গিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে জালিয়াতি করে তারা টাকা নিচ্ছিলেন বা পাইয়ে দেওয়া হচ্ছিল তাদের। অর্থাৎ বিধানসভা ভোটের 2 মাস আগে এদের নাম উঠেছে তালিকায়। এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের অন্নপূর্ণা যোজনার আওতায় আনার জন্য সরকারি তালিকা ঝাড়াই বাছাই করতে গিয়ে এই উপভোক্তাদের খোঁজ মিলেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই 173 জন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপককে চিহ্নিত করা হয়েছে। তাদের নাম যাতে সংশ্লিষ্ট প্রকল্পের উপভোক্তার তালিকা থেকে বাতিল করা হয়, সেই জন্য জেলা শাসকের কাছে লিখিত আবেদন করেছেন কৃষ্ণনগর 2 ব্লকের বিডিও। এও জানা গিয়েছে, সরকারি স্তরে জালিয়াতির অভিযোগে ভোলা শীল নামে বিডিও অফিসের এক কর্মীকে শোকজ করা হয়েছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। অভিযুক্তের মায়ের দাবি, ছেলে তৃণমূল করেন বলেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা অন্যায্যভাবে কারা নিচ্ছিলেন তাদের খোঁজ চলছে জেলায় জেলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছেন, রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছেন, সিট গঠন করে লক্ষ্মীর ভাণ্ডারের ভুয়ো প্রাপকদের খুঁজে বার করতে হবে। শুভেন্দুর কথায়, মানি লন্ডারিং কেসে এই সমস্ত মামলা ট্রান্সফার করা হবে। তিনি প্রশ্ন তোলেন, যিনি ভোটারই নন তিনি কিভাবে সামাজিক ভাতা পাবেন? অনুপ্রবেশকারীদের পাশাপাশি শিশু এবং পুরুষ ও মহিলাদের জন্য দেওয়া সরকারি ভাতা উপভোগ করছিলেন বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই মুর্শিদাবাদের বহরমপুরের রাকিবুল শেখ থেকে রঘুনাথগঞ্জের তারিকুর রহমান, মুস্তাফিজুর রহমান প্রমুখকে এই জালিয়াতি চক্রের অন্যতম বলা হচ্ছে। শুভেন্দুর কথায়, এগুলো হিমশৈলের চূড়া মাত্র। এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অন্নপূর্ণা যোজনার সুবিধা নিতে যারা আবেদন করেছেন, সোমবার তাদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 20 টাকার ঢ্যাঁড়স কিনতে গেলেও টিপে দেখেন আর বছরে 36,000 টাকা নেবেন, একটু সহযোগিতা করবেন না? উচিত প্রাপকেরা অবশ্যই সুবিধা পাবেন, তাড়াহুড়ো করবেন না। পঞ্চায়েত বোর্ড দখল ঘিরে আইএসএফ বিজেপি চরম সংঘর্ষ। রণক্ষেত্র ভাঙড়ের বোদরা চলল মুহুর্মুহু বোমাবাজি। পঞ্চায়েত বোর্ড গঠন ও দখলকে কেন্দ্র করে মঙ্গলবার ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। ভাঙড়ের বোদরা গ্রাম পঞ্চায়েত এলাকায় আইএসএফ এবং বিজেপি কর্মীদের মধ্যে বেঁধে গেল মারাত্মক সংঘর্ষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে এলাকা জুড়ে শুরু হয় মুহুর্মুহু বোমাবাজি। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোদরা গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 28টি। এতদিন ওই পঞ্চায়েতটি শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলেই ছিল, কিন্তু রাজ্য সরকার পরিবর্তনের পর সমীকরণ বদলাতে শুরু করে। এবার সেখানে অনাস্থা প্রস্তাব এনে বোর্ড দখলের দাবি তোলে আইএসএফ নেতা শাহাউদ্দিন সিরাজের দাবি, ওই 28 জন সদস্যের মধ্যে 21 জন সদস্যই বর্তমানে তাদের পক্ষে সমর্থন জানিয়েছেন। আর এই বোর্ড গঠনকে কেন্দ্র করেই মঙ্গলবার দুপুরের পর থেকে পারদ চড়তে থাকে এলাকায়। অভিযোগ উঠেছে, এদিন নির্দিষ্ট কর্মসূচি মেনে বোর্ড গঠনের উদ্দেশ্যে আইএসএফ এর একটি মিছিল যখন বোদরার দিকে এগোচ্ছিল, ঠিক তখনই উত্তেজনা ছড়ায়। খবর মেলে বিজেপি নেতা বকুল দাসের নেতৃত্বে বিজেপি কর্মীরা ওই এলাকায় একটি স্থানে দলীয় মিটিং করছিলেন। অভিযোগ, আইএসএফ এর মিছিলটি সেখানে পৌঁছতেই বিজেপি কর্মীদের লক্ষ্য করে মুহুর্মুহু বোমা ছোড়া শুরু হয়। বোমাবাজি শুরু হতেই দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আইএসএফ কর্মীরা তাদের বেশ কয়েকজন কর্মীকে লাঠি ও রড দিয়ে মারাত্মক মারধর করেছে। শুধু তাই নয়, এলাকায় দাঁড়িয়ে থাকা 2টি টোটো সহ একাধিক বাইক এবং গাড়ি ভাঙচুর করা হয়। বেশ কিছু ঘর বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপি নেতৃত্বের আরও দাবি, হামলা চালানোর পাশাপাশি এলাকায় হিন্দুদের শেষ করে দেওয়ার মতো মারাত্মক হুমকিও দেওয়া হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে রণক্ষেত্র তাতে পৌঁছয় ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ততক্ষণে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। উত্তেজিত ও হিংসাত্মক জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একযোগে লাঠিচার্জ শুরু করে। পুলিশের তাড়া খেয়ে দুষ্কৃতীরা এলাকা ছাড়ে।
সোনারপুরে অভিষেকের উপর হামলা কর্মের ফল বলে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপি বিধায়ক রত্নার। নারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ডায়মন্ড হারবারের সাংসদ। তাকে লক্ষ্য করে ইট ও ডিম ছোড়ার পাশাপাশি জামা ছিঁড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। এই হাই প্রোফাইল হামলার ঘটনাকে স্বতঃস্ফূর্ত জনরোষ এবং কর্মের ফল বলে আখ্যা দিয়েছেন আরজিকর নির্যাতিতার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। এই ঘটনার পর শাসক ও বিরোধী শিবিরের মধ্যে কাদা ছোড়াছুড়ি চরম আকার ধারণ করেছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নতুন সরকার ইচ্ছাকৃতভাবে অভিষেকের নিরাপত্তা তুলে নিয়েছে এবং স্থানীয় প্রশাসন পাল্টা জবাবে বিজেপি নেতৃত্ব এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। বিক্ষোভকারীদের ধন্যবাদ জানিয়ে বিজেপি বিধায়ক রত্না দেবনাথ তীব্র কটাক্ষ করে বলেন, এটি আসলে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। একই সঙ্গে আরজিকর কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বিরুদ্ধে তার সর্বস্ব কেড়ে নেওয়ার অভিযোগ তোলেন। বিশ্লেষকদের মতে এই সংঘাতের মূলে রয়েছে রাজ্যের সাম্প্রতিক ক্ষমতা বদল এবং আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে তৈরি হওয়া দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক ক্ষোভ। নতুন রাজনৈতিক সমীকরণে তৃণমূল কংগ্রেস যখন ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে জনসংযোগ পুনরুদ্ধারের চেষ্টা করছে, তখন বিরোধী শিবির একে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ হিসেবে তুলে ধরতে চাইছে। এই ঘটনা আগামী দিনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলির পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আরও তিক্ততা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে শীর্ষ নেতৃত্বের উপর এমন সরাসরি হামলা তৃণমূলের নিচুতলার কর্মীদের মনোবলকে প্রভাবিত করতে পারে, যা রাজ্য রাজনীতিতে নতুন কোনো সংঘাতে রূপ নিতে পারে। খালি পেটে রাজনীতি নয়, লুচি স্মৃতি ফিরল কুণাল তাপসের আড্ডায়। বাংলার রাজনীতিতে সৌজন্যের ইতিহাস বহু পুরনো। ভোটের ময়দানে লড়াই বা মতাদর্শগত তীব্র বিরোধিতা থাকলেও ব্যক্তিগত স্তরে পারস্পরিক সম্পর্কের উষ্ণতা বারবার সামনে এসেছে। 1952 সালে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচনের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় এবং বিরোধী শিবিরের তরুণ নেতা জ্যোতি বসুর মধ্যকার সেই ঐতিহাসিক লুচি কূটনীতির স্মৃতি যেন নতুন করে উস্কে দিল 2026 সালের বিধানসভা চত্বর। সৌজন্যের সেই আবহ ফিরিয়ে আনলেন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ এবং বর্তমান বিজেপি সরকারের মন্ত্রী তাপস রায়। 1952 সালে ট্রাম ভাড়া বৃদ্ধির প্রতিবাদের মিছিলে যাওয়ার পথে জ্যোতি বসুকে গাড়ি থামিয়ে ডেকেছিলেন বিধানচন্দ্র রায়। রসিকতা করে বলেছিলেন, খালি পেটে বিধান রায় আর কংগ্রেসকে হারানো যাবে না, গাড়িতে এসো, খান কয়েক লুচি আছে, দুজনে মিলে খাই। ঠিক এরকমই এক হালকা মেজাজের সাক্ষী থাকলো রাজ্য রাজনীতি। দল ভাঙা আর নানাবিধ রাজনৈতিক টানাপোড়েনের আবহে বিধানসভার গেটের সামনে মুখোমুখি হন কুণাল ঘোষ এবং তাপস রায়। রাজনৈতিক খোঁচাখুচি দিয়ে আলোচনা শুরু হলেও মুহূর্তের মধ্যেই তার রূপ নেয় এক ঘরোয়া আড্ডায়। তীব্র রাজনৈতিক বিরোধিতার মাঝেও দুই নেতার এই পারস্পরিক সৌজন্য রাজ্য রাজনীতিতে এক ইতিবাচক বার্তা দেয়। সামনাসামনি হতেই তাপস রায় যখন ধর্মতলা জনসভা নিয়ে প্রশ্ন তোলেন, কুণাল ঘোষও পাল্টা জবাব দিতে ছাড়েননি। তবে এই টান বাদানুবাদ নিমেষেই ঢাকা পড়ে যায় পুরনো ছাত্র জীবনের স্মৃতির রোমন্থনে। কুণাল ঘোষ তখন মনে করিয়ে দেন, তাপস রায় তার কলেজের সিনিয়র ছিলেন। তখন সমস্ত রাজনৈতিক তিক্ততা ভুলে হেসে ফেলেন বিজেপি মন্ত্রী। বিদায় বেলায় কুণাল ঘোষের লুচি আর পটল ভাজা খাওয়ার আবদার এবং হাসি মুখে করমর্দন প্রমাণ করে যে মতাদর্শের লড়াই চললেও ব্যক্তিগত স্তরে বাঙালির রাজনৈতিক সৌজন্য আজও ফুরিয়ে যায়নি। এই ধরনের ঘটনা কর্মী সমর্থকদের মাঝেও রাজনৈতিক হিংসা ও তিক্ততা কমিয়ে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। রক্তাক্ত ইউক্রেন, 600 ড্রোন নিয়ে কিয়েভ সহ একাধিক শহরে হামলার রাশিয়ার, মৃত অন্তত 13। প্রায় 600 ড্রোন নিয়ে ইউক্রেনে ফের বড়সড় হামলা চালালো রাশিয়া। ঘটনায় এখনো পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর মিলেছে, আহতের সংখ্যা প্রায় শতাধিক। চলতি বছরে এটি দ্বিতীয় বৃহত্তম হামলা বলছে ওয়াকিবহাল মহল। ইউক্রেনের সেনার তরফে জানানো হয়েছে, সোমবার রাতভর ইউক্রেনের বিভিন্ন শহরে অন্তত 73টি ক্ষেপণাস্ত্র এবং 656টি ড্রোন নিয়ে হামলা চালায় রুশ বাহিনী। কিয়েভ ছাড়াও তাদের লক্ষ্য ছিল মধ্য ইউক্রেনের নিপ্রো, পূর্বের পোলতাভা, জাপোরিজিয়া এবং খার্কিভের মতো বড় শহর। তবে ভ্লাদিমির জেলেনস্কির সেনার দাবি, হামলার বেশিরভাগই তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী 40টি ক্ষেপণাস্ত্র, 602টি ড্রোন ধ্বংস করেছে বলে সূত্রের খবর। গোটা ঘটনায় এখনো পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা প্রায় 117। তাদের মধ্যে রয়েছে বহু শিশুও। জানা গিয়েছে, রুশ আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছে বহু বাড়িঘর এবং স্কুল। বিভিন্ন জায়গায় এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সম্প্রতি 3 দিনের সংঘর্ষ বিরতি হয়েছিল। তা শেষ হতেই ফের রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছে দুদেশ। ইউক্রেনে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। গত মাসে কিয়েভে রুশ হামলায় নিহত হন অন্তত 25, তার প্রত্যাঘাত করে ইউক্রেন। কিন্তু জেলেনস্কির দেশে ফের আক্রমণ করল ভ্লাদিমির পুতিনের সেনা।
ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড়ের তাণ্ডব। দক্ষিণবঙ্গের 7 জেলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস। টানা তীব্র দাবদাহের পর গত দুদিনের প্রবল ঝড় বৃষ্টিতে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে এক ধাক্কায় পারদ অনেকটাই নেমেছে। তবে স্বস্তির আবহাওয়ার মাঝেই নতুন করে দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার দক্ষিণবঙ্গের 7টি জেলায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে কাল বৈশাখী ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে বর্তমানে পাকিস্তান থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও উড়িষ্যার উপর দিয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি বিস্তৃত অক্ষরেখা অবস্থান করছে। পাশাপাশি বাংলাদেশের মধ্যাঞ্চলে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর যৌথ প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যা দুই বঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। রবিবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া হুগলি, দক্ষিণ 24 পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদেও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবারও বেশ কিছু জেলায় এই পরিস্থিতি বজায় থাকবে। তবে কলকাতা সহ বাকি জেলায় বৃষ্টির পরিমাণ কমায় আগামী 2 থেকে 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যার ফলে নতুন সপ্তাহে গরম ও অস্বস্তি আবার ফিরবে। অন্যদিকে উত্তরবঙ্গের জুনের প্রথম সপ্তাহ থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির বেগ বাড়বে। আগামী বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার আলিপুর, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।